প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মিতা শারমিন এখন তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে এসেছি। আমরা এখন আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে। সবাই বোর্ড বই খুলি, খাতা বই নিয়ে বসি এবং 58 পৃষ্ঠা বের করি। ওকে, 58 পৃষ্ঠাতে দেখো উদাহরণের অঙ্ক দেওয়া আছে। প্রথম উদাহরণটা যেটা দেওয়া আছে, সোহেল 260 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। এরপরে সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সোহেল মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। আচ্ছা, সোহেল মুরগি কিনলো কত টাকা দিয়ে? 260 টাকা দিয়ে। এরপরে আছে ডাল কিনলো। কত টাকা? 60 টাকা। তারপরে সবজি কিনলো। $40 টাকা। আচ্ছা, এবার আমরা গাণিতিক বাক্য হলো। যেহেতু দেখো সবগুলোই কিনলো, অর্থাৎ মোট কত টাকা খরচ করলো, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। তাহলে সবগুলোই যোগ চিহ্ন দিয়ে চলে আসবে। আচ্ছা, এবার আমরা সমাধান করব। আমরা বাম পাশ থেকে ডান পাশের দিকে যাব। প্রথমে এই দুটো সংখ্যা যোগ করব। যোগ করলে কি আসতেছে দেখো, 0, 6, 6, 12, 2, হাতে থাকলো 1, 2 এর একে 3, আর পেছনেতে থাকলো এই 40টা কিন্তু থেকেই গেল। এবার আমরা যোগ করব এই দুটো সংখ্যার, 4 আর 2 6, 3। তাহলে আসলো কত? 360 টাকা। অতএব সোহেল মোট খরচ করলো 360 টাকা। তাহলে এই অঙ্কটাতে তো আমরা পরিষ্কার বুঝতে পারলাম, যেহেতু মোট খরচ করার কথা বলছে, তাই সবগুলো কি হয়েছে? যোগ হয়েছে। এবার আমরা 59 পৃষ্ঠাতে আসি। 59 পৃষ্ঠাতে দেখো এখানে দুইটা অঙ্ক আছে, 2 এবং 3 নম্বর দিয়ে। আমি একটা করে দিব, আর একটা তোমরা নিজেরা চেষ্টা করবা। আমি কোনটা করে দেই? আমি 2 নম্বরটা করে দেই, 3 নম্বরটা তোমরা করবা। ওকে, 2 নম্বরে আছে রিতার কাছে 820 টাকা ছিল। তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তা হিসাব গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করি এবং সমাধান করি। আচ্ছা, রিতার কাছে ছিল কত? $820 টাকা। মেয়েকে দিল $260 টাকা। ছেলেকে দিলেন 240 টাকা। আচ্ছা, তার কাছে কত টাকা রইল? দেখো, এটা রিতার কাছে মোট টাকা থাকা, আর এই দুটো দিয়ে দিছে, তাহলে এই দুটা দেওয়া জিনিস, তাই এই দুটো হবে যোগ। আর যোগ করার পরে মোট দেওয়ার টাকাটা তার কাছে মোট টাকার কাছ থেকে বিয়োগ করলে আমরা উত্তরটা পাবো হচ্ছে তার কাছে কত টাকা রইল। তাহলে গাণিতিক বাক্যটা কি আসতেছে দেখো,
দেখো আমরা যদি দুইটাই আলাদা আলাদা করে দেখাই তাহলে কিন্তু দুইটাই কি আসতেছে, বিয়োগ আসতেছে। কিন্তু আমরা যদি বলি যে এই দুটো যেহেতু দিয়ে দিছে তাই এই দুটো যোগ করে দেখাই, তাহলে কিন্তু আমরা এরকমও করতে পারি। তখন আমরা এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করব। এই দুটোর যে কোনো একটা যদি আমরা দেখাই তাহলেই কিন্তু হবে। দুটো যদি আলাদা আলাদা বিয়োগ করে দেখাইতাম সেক্ষেত্রেও হয়তো, আবার যদি আমরা এরকম করে দেখাই তাহলে হবে। তাহলে আমি দুইটাই তোমাদেরকে করে দেখাই। দেখো দুটোর উত্তর কিন্তু একই আসবে। দেখো এই দুটোর সমাধান, তার মানে গাণিতিক বাক্য যদি আমরা এটা দেখাই অথবা এটা দেখাই, দুটোই কিন্তু আসবে। এখন দুটোই তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। প্রথমে এই দুটো বিয়োগ করে নিব। বিয়োগ করে নিলে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে থাকলো 1, 2 এর একটি 3, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে থেকে গেল কে 240। এবার বিয়োগ করলে 0, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। তাহলে এটা আস্তে আস্তে এইটা যদি আমরা ব্যবহার করি সেটা, আর যদি আমরা এইটা ব্যবহার করে করি, দেখো তাহলে কি আসতেছে, এই দুটো আমরা প্রথমে যোগ করে নেব। যোগ করলে 0, 6 আর 4 10 এর 16, হাতে থাকলো 1, 2 2 4 1 5। এবার বিয়োগ করলে 0, 2 2 নামতেছে, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে। দেখো দুই জায়গাতে একই উত্তর আসছে, তাই না? তাহলে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হবে আমাদের, কিন্তু উত্তরটা সঠিক, আমাদের যোগ বা বিয়োগ যেভাবেই করি না কেন উত্তরটা যেন সঠিক আছে। তাহলে রিতার কাছে রইল কত, অতএব রিতার কাছে রইল 320 টাকা। আচ্ছা বন্ধুরা, এখন ক্লিয়ার হয়েছে তো কিভাবে করতে হবে? আমরা যে পদ্ধতিটাই ব্যবহার করি না কেন যোগ বিয়োগটা আসলে সঠিক রাখতে হবে, না হলে আমাদের অঙ্ক সঠিক হবে। এবার আমরা 3 নাম্বারটা কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবা। এবার আমরা 60 পৃষ্ঠাতে যাব। এতক্ষণ আমরা যোগ আর বিয়োগ দিয়ে অঙ্ক করলাম, এবার একটু চিহ্নতে ভ্যারাইটি আসবে, আমরা আলাদা চিহ্নের কিছু অঙ্ক করব। দেখো 60 পৃষ্ঠাতে পৃষ্ঠাতে 1 নম্বর দিয়ে দেওয়া আছে সমাধান করো এবং উত্তরগুলো তুলনা করো। এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, আমি একটা তোমাদের করে দেখাবো। আমি তোমাদের গুণ চিহ্নতে যোগ বিয়োগ দুটোই আছে, এরকম একটা অঙ্ক না, আমি যেটা গুণ দিয়ে দেওয়া আছে সেরকম কিছু করাই। তোমরা বাকিগুলো কিন্তু তোমাদের নিজেদের এই গ্রাফে থাকবে। আমি 5 নাম্বারটা 5 নাম্বারটা করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমটা আগে আমরা করে দেখি। দেখো আমাদের প্রথমে যখনই একাধিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ থাকুক না কেন আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে এই দুটো সংখ্যার কাজ করবো আমরা। 0 আসতেছে 2 দিয়ে গুণ করলে 7 × 14 4, হাতে থাকলো 1, 3 × 6 1 7, আর থাকলো কে 50। এবার এটা দিয়ে গুণ করি, দেখো এখানে একটা 0 এখানে একটা 0, দুটো 0 চলে আসলো। এবার 5 দিয়ে গুণ করি, 4 5 20 0, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37। এবার দ্বিতীয় অঙ্কটা দেখি।
যেহেতু এখানে ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে তাই ব্র্যাকেটের ভিতরের কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। তাই ব্র্যাকেটের ভিতরের কাজটা করার জন্য দেখো দুটো সংখ্যাতে দুটো শূন্য আছে, তাই দুটো শূন্য বসাই নেই। এবার 5 আর 2 গুণলে কত হয়? 5 2 10। এবার 37 দিয়ে 1 গুণ করলে 37 এবং পিছনে কয়টা শূন্য? 3টা শূন্য। দেখো গুণফল একই আসছে না আমাদের? দুই ভাবে গুণাতে একই আসছে, তাহলে উত্তর কি আসলো? উত্তর একই। আমাদের সমাধানটা কি? সমাধান উত্তর হচ্ছে উভয় অঙ্কেরই উত্তর একই। এবার ঠিক তার নিচে 2 নম্বরে দেখো ক খ দিয়ে 2টা অঙ্ক দেওয়া আছে। আমরা একটা অঙ্ক করি। ক নম্বরে দেওয়া আছে দেখো একটি পেন্সিলের দাম 150 টাকা। 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? 2 এর ক নাম্বার। পেন্সিল বক্সের দাম কত? একটি পেন্সিল বক্সের দাম 150 টাকা। এবার বলছে মোট টাকা আছে কত? 750 টাকা। মোট 750 টাকা। এটা দিয়ে আমরা কয়টা পেন্সিল বক্স কিনতে পারবো? এটা গাণিতিক বাক্য তাহলে কি আসবে বলো তো? একটা বক্সের দাম যদি 150 টাকা হয় তাহলে এই টাকাটা দিয়ে যদি আমরা এই মোট টাকাকে ভাগ দেই তাহলে কি বেরোবে? কয়টা পেন্সিল বক্স কিনতে পারবো? তাহলে গাণিতিক বাক্য কি আসবে? এবার কত যাচ্ছে আমরা একটু ভাগ করে দেখি। 15 75 ভিতরে কয়বার যায়? একটু ভাগ করে দেখি আমরা। আচ্ছা দেখো দুই জায়গা থেকে শূন্য যদি আমরা বাদ দেই, এখানে আমরা কিন্তু এভাবে করতে পারি। দেখো দুই পাশে দুইটা ভাজ্য এবং ভাজক উভয় একটা করে শূন্য আছে, তাহলে ভাজ্য এবং ভাজক উভয় থেকেই একটা করে শূন্য কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে এখন যদি আমরা ভাগ করি তাহলে দেখো 5 15 75 কত বেরোবে? 5। এটা কিন্তু সমাধান হলো, গাণিতিক বাক্যের সমাধান। তাহলে কয়টি পেন্সিল বক্স কেনা যাবে? 5টি পেন্সিল বক্স কেনা যাবে। এবার দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা চেষ্টা করো। আচ্ছা এবার আমরা 61 পৃষ্ঠাতে আসি। 61 পৃষ্ঠাতে দেখো 4 নম্বরে 3টা অঙ্ক দেওয়া আছে। 3টা অঙ্ক আমরা একটু করি। দেখো ক নম্বর অঙ্ক আছে প্রতিটি সিঙ্গারার দাম 6 টাকা এবং আমার কাছে 100 টাকার একটি নোট আছে। আমি 10টি সিঙ্গারা কিনে কত টাকা ফেরত পাবো? একটি সিঙ্গারার দাম কত টাকা দেওয়া আছে? 6 টাকা। আর আমি সিঙ্গারা কিনবো কয়টি? 10টি। আর আমার কাছে মোট টাকা আছে 100 টাকা। তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে আমরা একটু লিখে নিই একটি সিঙ্গারার দাম। এবার দেখো আমি কয়টা সিঙ্গারা কিনবো? 10টি। তাহলে অতএব 10টি সিঙ্গারার দাম কত হবে বলো তো? 10 × 6 আমি এভাবে রেখে দিব। আর আমার কাছে আছে কত? 100 টাকা।
তাহলে অতএব গাণিতিক বাক্য কি আসছে? দেখো 10টি সিঙ্গারার দাম যে টাকা, সেই টাকাটা যে আমার কাছে যে টাকা ছিল সেখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমার কাছে কত টাকা থাকবে সেটা বেরোবে। তাহলে বিয়োগ করবো যেহেতু, আর 10টা সিঙ্গারার দাম আমি ওইভাবে রাখছি, ওইভাবেই লিখবো। এবার আমরা সমাধান করব। ব্র্যাকেটের কাজ আগে করবো, 6 10 60। এবার বিয়োগ করলে আসে কত? 100 থেকে 60 বিয়োগ করে 40। অতএব আমার কাছে আমি ফেরত পাবো। এটা গেল আমাদের 4-এর ক নাম্বার। এবার 4-এর খ নাম্বারটা একটু দেখি আমরা। দেখো, একটি ইলিশ মাছের দাম 300 টাকা, এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনে আমার কত টাকা খরচ হবে? খ নাম্বার একটা অঙ্ক আছে, একটি ইলিশ মাছের দাম 300 টাকা, এক জোড়া কবুতরের দাম 200 টাকা। একটি ইলিশ মাছ ও একটি কবুতর কিনতে আমার কত টাকা খরচ হবে? এবার আমরা একটু লিখি। দেখো, এক জোড়া মানে কি? দুইটি কবুতরের দাম 200 টাকা। দেখো, এখানে বলছে একটি কবুতরের কথা বলছে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা বের করি, একটি কবুতরের দাম কম হবে না বেশি হবে? কম হবে, অর্থাৎ ভাগ হবে। আমরা এটা এইভাবে লিখে দিই। অতএব গাণিতিক ভাগ করতে আসি। ইলিশ মাছের দাম 300 টাকা, আর হচ্ছে একটা কবুতরের দাম মোট কত টাকা খরচ হবে? মোট এটাও খরচ, এটা দুটার দাম একত্রে হলেই মোট খরচ বের হবে। আর একটা কবুতরের দাম বের করার জন্য আমরা এখানে লিখে রাখছিলাম এভাবে। এবার আমরা সমাধান করি। ব্র্যাকেট যেহেতু আছে, তাই ব্র্যাকেটের কাজটা আগে হবে আমাদের। 200 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 100। এবার যোগ করলে কত হচ্ছে? 400। অতএব আমার মোট খরচ হবে 400 টাকা। এখানে গ নাম্বার আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা করবা। তারপর আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো, বলছে একটি বাঁধাকপির দাম 25 টাকা, একটি কুমড়ার দাম 60 টাকা। দুইটি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত হবে? আমরা একটি বাঁধাকপির দাম যেহেতু 25 টাকা দেওয়া আছে, তাই দুইটি বাঁধাকপির দাম 2 দিয়ে গুণ করব। আর একটি কুমড়ার দাম 60 টাকা দেওয়া আছে, তাহলে 3টা কুমড়ার দাম 3 দিয়ে গুণ করার পরে মোট দামগুলোকে যোগ করলেই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। এরপরের পৃষ্ঠাগুলোতে দেখো, গাণিতিক যে সমাধানগুলো দেওয়া আছে, সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ, এগুলো আমরা ওই একই নিয়মগুলোতে যদি করি তাহলেই হবে। আমরা একটু অনুশীলনীতে যাই। দেখো, 65 পৃষ্ঠাতে
1 নাম্বার 2 নাম্বারে এগুলো অঙ্কের সংখ্যাগুলো দিয়ে যোগ বিয়োগ গুণভাগ এগুলো আমরা নিজেরা একটু চেষ্টা করব, এগুলো বাড়িতে সব কমপ্লিট করবা তোমরা। আমরা 3 নাম্বার থেকে অঙ্কতে যাই, লেখা অঙ্ক যেগুলোতে দেখো 3-এর 2 নাম্বার আছে ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। আমরা একটু লিখি 3-এর 2 দেওয়া আছে কি ভাগশেষ, ভাজক কি বলছে ভাগশেষে 3 গুণ, তাহলে ভাগশেষ 2 তার 3 গুণ সমান কত 6। এবার বলছে ভাগফল ভাজকের 4 গুণ, ভাগফলটা কি ভাজক যেটা অর্থাৎ 6 এর কত গুণ বলছে 4 গুণ সমান কত আসতেছে 4 6 24। তাহলে ভাগশেষ পাইছি, ভাজক পাইছি, ভাগফল পাইছি, তাহলে আমাদের ভাজ্য কত ভাজ্য নির্ণয় করতে পারবেন, অর্থাৎ ভাজ্য নির্ণয় করা লাগবে। আমরা জানি ভাজ্য সমান কি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এবার আমরা একটু মানগুলো বসাই দিই, ভাজক কত 6, ভাগফল কত 24 আর ভাগশেষ 2। এবার এই দুটো গুণ করি আমরা, 4 6 24 4 হাতে থাকলো 2, 6 তে কোনো 12 আর 2 এ 14 যোগ 2 সমান 146। তাহলে আমাদের ভাজ্য কত আসতেছে 146। এবার দেখো 2-এর 3 নাম্বারটা, জনসংখ্যার মাসিক বেতন ৭৫০০ টাকা, প্রতি মাসে তার খরচ ৭২৫০ টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন। দেখো প্রতি মাসের আয় এবং ব্যয় দেওয়া আছে, তাই আছে না। এবার বের করতে বলছে 1 বছরে কত টাকা জমা করে, তাহলে আমাদের প্রথমে বের হবে কি 1 মাসের জমা সঞ্চয়। দেখি আমরা 3 নাম্বারটা, মাসিক বেতন ৭৫০০ টাকা। এবার মাসিক খরচ কত, মাসিক খরচ ৭২৫০ টাকা। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে বেরোবে হচ্ছে মাসিক সঞ্চয় বা মাসিক জমা। বিয়োগ করি ১৬, ৫ আছে কত হলো ১০ হবে, ৫ হলে হাতে থাকলো ১, ২ আর ১ ৩, ৩ আছে কত হলে ২ হবে, ৫ হবে ২ হলে হাতে থাকে না ৭ ৭ মিলে যাচ্ছে, তাহলে ২৫০ টাকা। এটা মাসিক জমা অর্থাৎ 1 মাসে জমা, তাহলে 1 মাসের জমা করেন ২৫০ টাকা। অতএব 1 বছর সমান কি 12 মাস, 12 মাসে জমা করেন এবার আমরা একটু গুণ করব। 5 গুণে 10 এর 16, হাতে থাকলো 1, 2 গুণে 4 একে 5, 5 একে 5, 2 একে 2,
এই শূন্যের পেছনে নেমে যাচ্ছে 0, 5 5 10 0, হাতে থাকলো 1। আচ্ছা, তাহলে 1 বছরে কত টাকা জমা করতেছেন? অতএব তিনি 1 বছরে 3000 টাকা জমাতে পারবেন। বুঝতে পারছো তো তোমরা? এবার দেখো 4 নম্বরে যে অঙ্কটা আছে, রূপা এবং মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার থেকে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপার প্রত্যেকের কত টাকা আছে? এই অঙ্কটা কিন্তু আমরা অনেক ছোটতে ক্লাস 2 এর বইতে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করে আসছি। অঙ্কটা তোমরা যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করো তাহলে সহজেই পারবা। দেখো, দুইজনের একত্রে টাকা দেওয়া আছে। এবার বলছে যে মনির কিছু টাকা বেশি কথা আছে। আমরা প্রথমে এই অঙ্কটা দুইভাবে করতে পারি। প্রথমে 125 টাকাটা বিয়োগ করে নিয়েও করতে পারি অথবা যোগ করে নিয়েও করতে পারি। যদি যোগ করে নিয়ে করি তাহলে যার টাকা বেশি তারটা প্রথমে বেরোবে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে যার টাকা কম তারটা প্রথমে বেরোবে। তা আমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করলেই হবে। দুজনের মোট কত টাকা আছে? 875 টাকা। মনির বেশি আছে। কত টাকা বেশি আছে? 125 টাকা। এবার আমি তো বললাম যোগ বা বিয়োগ দুটো একটা করলেই হলো, আমি বিয়োগ করে দেখাই। এটা হচ্ছে দুজনের সমভাবে আছে। বিয়োগ করি তাহলে 5 5 মিলে যাচ্ছে 16, 2 আছে কত হলে 10 7 হবে, 5 হলে হাতে থাকে না, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে। আচ্ছা, এবার দুজনের যেহেতু সমভাবে আছে তাই যদি আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেই তাহলে একজনের টাকা বেরোবে। আমি বলছিলাম বিয়োগ করলে যারটা কম তারটা প্রথমে বেরোবে। তাহলে কম আছে কার? রূপার। তাহলে অতএব রূপার আছে দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 7 মধ্যে কত যাচ্ছে? আচ্ছা, আমি ভাগ করে তোমাদেরকে একটু দেখাই। 2 7 মধ্যে কত যাচ্ছে? 3 কোনো 6, 1 5 15, 7 কোনো 14, 1 আর 16, 5 দুগুণ 10। দেখো বেরোলো আমাদের 375 টাকা। আচ্ছা, এবার অতএব মনির আছে। দেখো, মনির আছে যেহেতু রূপার চাইতে এত টাকা বেশি আছে তাই রূপার টাকার সাথে আমরা যদি ওই টাকাটা যোগ করে দেই তাহলেই মনির টাকা বেরোবে। ওই টাকাটা যোগ করলে কত আসতেছে? 5 5 10 0, হাতে থাকলো 1, 2 একে 3, 3 এর সাথে 10 0, হাতে থাকলো 1, 2 আর 3 এ 5। দেখো, এবার মনির টাকা বেরোয় গেল। এখন অঙ্কে চাইছে আমাদের যে প্রত্যেকের কত টাকা আছে। আমরা প্রত্যেকের টাকা পেলাম, রূপার টাকা পেলাম 375 টাকা, মনির টাকা পেলাম 500 টাকা।
তাহলে উত্তর কি আসতেছে? উত্তর মনির আছে 500 টাকা এবং রূপার আছে 375 টাকা। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক আমি করব। এবার আমরা করব 5 নাম্বারটা। এই অঙ্ক 4 নাম্বারটা যে করলাম কারোর কোনো সমস্যা নাই তো? আমার মনে হয় কারো সমস্যা হওয়ার কথা না। আমরা 5 নাম্বারটা শুরু করব। সবাই রেডি হও। 5 নম্বর অঙ্কটা বলছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা এবং পুত্রের বয়স কত? দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ বলছে। আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স পুত্রের বয়সের কি হবে? 1 গুণ। তাহলে পিতা ও পুত্রের বয়স এখানে যোগ হচ্ছে 5 গুণ। এবার দেখো, দেওয়া আছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, যেখানে পিতা এবং পুত্র উভয়ই আছে। তাহলে আমরা পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ পাইছি। তাহলে এখান থেকে আমরা যদি ওই পিতা পুত্রের বয়সের সমষ্টির সাথে ভাগ করি তাহলে আমরা পুত্রের বয়স পাবো। তাহলে অতএব পুত্রের বয়স সমান ভাগ করলে 5 11 55, 11 বছর। এবার এখান থেকে আমরা পিতার বয়স বের করবো। অতএব পিতার বয়স, দেখো পিতার বয়সটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে মোট বয়স ছিল কত? 55 বছর, সেখান থেকে পুত্রের বয়স যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের পিতার বয়স বেরোবে। আবার যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ বলছে, তাই পুত্রের বয়সকে 4 দিয়ে গুণ করলে আমাদের পিতার বয়স বেরোবে। অর্থাৎ পিতার বয়স সমান 11 গুণন 4 বছর সমান 44 বছর। তাহলে উত্তরটা কি আসতেছে? উত্তর পিতার বয়স 44 বছর ও পুত্রের বয়স 11 বছর। সবাই বুঝতে পারলে তো? এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্ক বলছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? দেখো, প্রথমে
দেওয়া আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম। আর তারপর আবার একটি হাঁসের দাম দেওয়া আছে। আমরা একটি হাঁসের দাম থেকে প্রথমে বের করে নিব 3টি হাঁসের দাম। একটি হাঁসের দাম 85 টাকা। আর 3টি হাঁসের দাম গুণ করি। 3 × 5 = 15, 5 হাতে থাকলো 1, 3 × 8 = 24 আর হাতে রেখে 25। এবার 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা। দেখো এই টাকা থেকে আমরা যদি 3টি হাঁসের দামটা বিয়োগ করি তাহলে 4টি মুরগির দাম বেরোবে। অতএব 4টি মুরগির বিয়োগ করি। 5 আছে কত হলে 9 হবে, 4 হলে হাতে থাকলো না। 5 আছে কত হলে 13 হবে, 8 হলে হাতে থাকে 1, 2 এর রেখে 3, 3 আছে কত হলে 6 হবে, 3 হলে। আচ্ছা, এখান থেকে আমরা দেখো 4টি মুরগির দাম বের করলাম। এবার বের করবো কি একটি মুরগির দাম কত। 4টি মুরগির দাম এই টাকা। অতএব একটি মুরগির দাম একটি মুরগির দাম যখন বের করবো তখন কি হবে, ভাগ হবে। আর কত দিয়ে ভাগ হবে, 4টি মুরগি থেকে একটি মুরগি বের করতেছি তাই 4 দিয়ে ভাগ হবে। এবার আমরা 4 দিয়ে ভাগ করি। এই পাশে একটু ভাগটা রাফ করে দেখি আমরা। 4 দিয়ে ভাগ দিচ্ছি। দেখো 4 38 মনে করা যাচ্ছে। 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 2 আর 4 = 24, 4 × 6 = 24। তাহলে আমাদের বেরোলো কত, 96। অর্থাৎ একটি মুরগির দাম কত বেরোলো, 96 টাকা। উত্তর তাহলে ওকে শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কগুলো। তোমরা আরো বেশি করে করবা। অঙ্ক যত বেশি চর্চা করবা অঙ্ক তত বেশি শিখতে পারবা। বাসায় বসে থেকে অঙ্কগুলো চর্চা করো। আর যে অঙ্কগুলোর কথা বলছি আমি, যেগুলো আমি করে দেইনি তোমাদেরকে SW হিসেবে বলেছিলাম, সে অঙ্কগুলো অবশ্যই করবা। এবং যেগুলো আমি করে দিলাম সেগুলো আবার বেশি বেশি করে করতে থাকবা। তাহলে অঙ্কগুলো তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে আর কখনোই ভুল হবে না। অঙ্ক কিন্তু চর্চার বিষয়, যত চর্চা করবা ততটাই তোমরা নির্ভুলভাবে করতে পারবা। আর চর্চা না করলে কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ ছোটোখাটো জিনিসগুলো সহজেই ভুল হয়ে যায়। আর যত চর্চা থাকবে, চর্চা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, মার্ক বেশি পাইবা এবং ভবিষ্যতে তোমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট হতে পারবা। আজ এই পর্যন্তই। আরও ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।